আসসালামু আলাইকুম। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের পদ্য থেকে যে মানব ধর্ম লালন শাহ, আজকের এই ভিডিওতে তোমাদের এই কবিতাটি আমরা দেখব এবং এই কবিতাটির বিস্তারিত আলোচনা করব এবং এই কবিতাটি থেকে তোমাদের যে নমুনা প্রশ্ন আছে, বহুনির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নগুলো আমরা আজকের এই ভিডিওতে আমরা সমাধান করব। প্রথমেই আমরা আলোচনা করে নেব যে এই কবিতাটি আমরা বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমরা এই কবিতাটি পড়ে নেই যে, সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন কয় জেতের কি রূপ দেখলাম না এ নজরে। কেউ মালা কেউ তসবি গলায়, তাইতে কি জাত ভিন্ন বলায়, যাওয়া কিংবা আসার বেলায় জেতের চিহ্ন রয় কার রে। গর্তে গেলে কূপ জল কয়, গঙ্গায় গেলে গঙ্গা জল হয়। মূলে এক জল সে যেন ভিন্ন নয়। ভিন্ন জানাই পাত্র অনুসারে, জগৎ বেড়ে জেতের কথা লোকে গৌরব করে যথা প্রথা। লালন সে জেতের ফাতা বিকিয়েছে সাত বাজারে। আমরা তোমাদের এই কবিতাটা দেখলাম। এখন এই কবিতাটি থেকে আমরা যে বিস্তারিত আলোচনাটি আছে সেটি আমরা দেখে নেই যে, সব লোকে কয় লালন কি জাত সংসারে, যে লালন শাহ একজন মানবতাবাদী মানুষ ছিলেন। তিনি কোনো বিশেষ ধর্মের প্রতি বা জাতির প্রতি গুরুত্ব না দিয়ে মানব ধর্মকে গুরুত্ব দিয়েছেন। তারপরে হয়েছিল যে পরের লাইনটি যে, লালন কয় জেতের কি রূপ দেখলাম না এ নজরে। মানে হচ্ছে যে বস্তু মাত্রই আকার, আকৃতি, রূপ ও বৈশিষ্ট্য থাকে। যেকোনো বস্তুর একটি আকার, আকৃতি অথবা বৈশিষ্ট্য থাকে। কিছু মানুষ লালন শাহর কাছে তার জাত সম্পর্কে জানতে চান। লালন শাহ তাদের বলেন, জগতে জাতের কোনো রূপ তার চোখে পড়েনি। আর তারপরের লাইন ছিল, কেউ মালা কেউ তসবি গলায়, তাইতে যে কি জাত বলাই, যাওয়া কিংবা আসার বেলায় জেতের চিহ্ন রয় কার রে। এটি হচ্ছে যে জাত ধর্ম সম্পর্ক লালন শাহর কাছে সাধারণ মানুষের যে জিজ্ঞাসা, তা তিনি তাদের ব্যাখ্যা করে বুঝিয়ে দেন। তিনি মানুষকে উপলব্ধি করতে বলেন যে মানুষ তার জন্মের সময় এবং মৃত্যুর সময় কি জাত থাকে। একটি শিশু যখন পৃথিবীতে আসে, তখন ওই শিশু কি বিশেষ কোনো জাত থাকে না থাকে না, কারণ তখন তার গলায় তসবি বা মালার কোনো চিহ্ন থাকে না। আবার একজন মানুষ যখন মৃত্যুবরণ করে, তখনও সে কোনো বিশেষ ধর্ম, চিহ্ন বা জাত নিয়ে যায় না। এটি সে এই লাইনে বুঝিয়েছেন। আর তারপর হচ্ছে, গর্তে গেলে কূপ জল কয়, গঙ্গায় গেলে গঙ্গা জল হয়। মূলে এক জল সে যে ভিন্ন নয়, ভিন্ন জানাই পাত্র অনুসারে। মানে একটি পাত্র অনুসারে তারে ভিন্ন বুঝায় বা জানায়। লালন জগতের মানুষের কাছে নানা রকম সহজ ও সাধারণ বিষয়ের মধ্য দিয়ে তার মানবতার বাণী মূর্ত করে তুলেন। যে তিনি জলের উপমা দিয়ে মানুষে মানুষে অভিন্নতার বিষয়টি তুলে ধরেছেন। তিনি দেখান যে জলের কোনো নাম নেই, বর্ণ নেই, পাত্র অনুসারে সেটির নামকরণ করা হয়। আর তারপরে হচ্ছে, জগৎ বেড়ে জেতের কথা লোকে গৌরব করে যথাযথা লালন সে জাতের কথা বিকিয়েছে সাত বাজারে। দেখো, লালন মানুষের জাত ধর্মের মিথ্যা অহংকারকে গুরুত্বহীন মনে করেন। অথচ পৃথিবী জুড়ে মানুষ জাত ধর্মর যে গৌরব করে বেড়ায়, মিথ্যা অহংকারের বিশেষ কোনো মূল্য নেই। আমরা তোমাদের এই কবিতাটির যে বিস্তারিত আলোচনা, যে আমরা কবিতাটির অর্থ সহ আমরা দেখে নিয়েছি। এখন আমরা দেখব যে তোমাদের যে অনুশীলনী সমাধান, পাঠ পরিচিতি এবং এবং কবি পরিচিতিগুলো তোমরা যে পড়ে নেবে। আমরা এখন যে অনুশীলনী প্রশ্নগুলো সমাধান করি যে, ১. মানুষের কোন পরিচয়টি বড় হওয়া উচিত? এই ১ এর উত্তরটি হচ্ছে গ, যে মানবিক। আর তারপর হচ্ছে ২, লালনের মতে মানুষের জন্য ক্ষতিকর। এই ২ এর উত্তরটি হচ্ছে খ, যেমন ১ এবং
৩। তারপর হচ্ছে ৪, লালন শাহ রচিত গানটি মানবধর্ম শিরোনামে গৃহীত হয়েছে। শিরোনামটির মর্মার্থ নিচে কোন পাঙ্গটিতে যে প্রকাশ পেয়েছে? এই ৩ এর উত্তরটি হচ্ছে খ, "শুন হে মানুষ ভাই, সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই।" আর তারপর হচ্ছে ৪, যে উক্ত মর্মার্থে যে মূলত প্রকাশ পেয়েছে লালন শাহের, এই ৪ এর উত্তরটি হচ্ছে গ, যে ২ এবং ৩। এখন আমরা তোমাদের এই সৃজনশীলগুলো সমাধান করব। তার আগে আমরা এই উদ্দীপকটি যে দেখে নেই। জগৎ জুড়িয়া এক জাতি আছে, সে জাতি তার নাম হচ্ছে মানুষ জাতি। এক পৃথিবী স্থনে লালিত, একই রবি শশী মোদের সাথে, বাহিরের ছোপ আছড়ে সে লোক, ভিতর রং পলকে ফোটে, বামুন শ্রদ্ধ বৃহৎ ক্ষুদ্র, কৃত্রিম ভেদ দুলায় লোটে। হচ্ছে কূপ জল অর্থ কি? চলো আমরা এই কয়ের উত্তরটি দেখে নেই। কয়ের উত্তরটি হচ্ছে যে কূপ জল অর্থ হচ্ছে যে কুয়ার পানি। কয়ের উত্তর হচ্ছে কুয়ার পানি। তারপর হচ্ছে ২, খ, জাতপাত নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয় কেন? ব্যাখ্যা করো। চলো আমরা ক্ষয়ের উত্তরটিও দেখে নেই। জাতিগত পরিচয় মানুষের আসল পরিচয় নয়, তাই জাতপাত নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয়। এই পৃথিবীতে নানা জাত, জাতি, ধর্ম, বর্ণের মানুষ বাস করে, কিন্তু এসবের ভিত্তিতে মানুষের প্রকৃত পরিচয় নির্ধারণ করা উচিত নয়। আমরা তোমাদের ক্ষয়ের উত্তরটি দেখে নিয়েছি। তারপর দেখবো আমরা গ, উদ্দীপক ও মানব ধর্ম কবিতায় মানুষের যে মিল পাওয়া যায় তা আলোচনা করো। তো আমরা গয়ের উত্তরটিও দেখে নেই। গয়ের উত্তরটি হচ্ছে যে উদ্দীপক ও মানব ধর্ম কবিতায় পৃথিবীর মানুষ, সব মানুষকে এক জাতি হিসেবে নির্দেশ করা হয়েছে। এখানে উদ্দীপক মানব ধর্ম কবিতার মিল পাওয়া যায়। পৃথিবীতে মানুষ জাতিগত বা ধর্মীয় পরিচয় কোনো আসল পরিচয় নয়। তারা সবাই এক জাতি বা অভিন্ন মানব জাতি। সব মানুষেরই রক্ত মাংস তৈরি। আমরা তোমাদের এই গয়ের উত্তরটি দেখে নিয়েছি। তারপর দেখবো আমরা ঘ, উদ্দীপক ও মানব ধর্ম কবিতায় যে ধর্ম চর্চার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে তা মূল্যায়ন করো। চলো আমরা এই ঘয়ের উত্তরটিও দেখে নেই। ঘয়ের উত্তরটি হচ্ছে যে উদ্দীপক ও মানবধর্ম কবিতায় যে ধর্মচর্চার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে তা হলো মনুষ্য ধর্ম। মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই, পৃথিবীর সব মানুষ অভিন্ন এক জাত। ধর্ম বর্ণ জাতিভেদে মানুষের মধ্যে যে বিভাজন সৃষ্টি করা হয় তা মিথ্যা, জগতে মানব ধর্মই শ্রেষ্ঠ। উদ্দীপকের চরণগুলোতে মানুষের জাতিস্বরূপ প্রকাশ পেয়েছে, কারণ পৃথিবীর সব মানুষ এক ও অভিন্ন। বাহ্যিক চেহারায় কিছু পরিবর্তন থাকলেও শরীরে প্রবাহিত রক্ত, রক্তের রং সবারই এক, তা হলো লাল। আমাদের সবার রক্ত হচ্ছে কি লাল। এই বক্তব্যে অভিন্ন এক ধর্মের কথাই উঠে এসেছে। আর এই ধর্ম হলো মানুষ্য ধর্ম, মানব ধর্ম। কবিতায় কবি সব ধর্মকে পরিহার করে সে মানুষ্য ধর্ম চর্চার কথাই বলেছেন, কারণ মানুষ্য ধর্ম মানুষের প্রকৃত পরিচয়। ধন্যবাদ শিক্ষার্থীরা। আমরা তোমাদের যে ৮ম শ্রেণীর যে বাংলা বইয়ের যে মানব ধর্ম লালন শাহ, এই কবিতাটি আমরা যে কবিতার বিস্তারিত আলোচনা সহ যে অনুশীলনী সমাধান সহ আমরা আজকে এই ভিডিওতে দেখে নিয়েছি। তোমাদের ৮ম শ্রেণীর প্রত্যেকটি কবিতা এবং গল্পের যে অনুশীলনী সমাধানগুলো আমাদের চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারো। আর পরবর্তী ভিডিওতে আমরা দেখব যে বঙ্গভূমির প্রতি মাইকেল মধুসূদন দত্ত। পরবর্তী ভিডিওতে আমরা দেখব এই কবিতাটি বিস্তারিত আলোচনা সহ আমরা অনুশীলনী সমাধান করব। আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ।